প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে যশোর, রাজশাহী ও নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কোটা আন্দোলনকারীরা। যশোরে দুপুর ১টা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এম কলেজ ও মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বকুলতলার সামনে আসলে তাদের ব্যানার কেড়ে নেয় আন্দোলনের বিরোধীরা। পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ করে। এ সময় তাদের উপর হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেন কোটা আন্দোলনকারীরা। আমরা একটা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। সেই অহিংস আন্দোলনের ভিতরে কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার বোনেদের উপর হামলা হয়েছে, কেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমার ভাইদের উপর আমরা কখনোই চাই না, আমরা কখনোই মুখ দিয়ে বলি না যে কোটা বিলুপ্তি হয়ে যাক। আমরা সবসময় বলছি কোটা সংস্কার। এটা কোনো রাজনৈতিক আন্দোলন না, এটা একটা অরাজনৈতিক আন্দোলন, এটা হচ্ছে একটা নৈতিক আন্দোলন। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকেন কোটা আন্দোলনকারীরা। সেখান থেকে তারা প্যারিস রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এই সময় কোটা আন্দোলনকারীদের নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার দাবি করেন তারা। এছাড়া নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দুপুরের দিকে নীলফামারী শহরের স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভের কাছে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন ও সমাবেশ করে কোটা আন্দোলনকারীরা। এর আগে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে আসেন। পরে সেখানেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা সরকারি চাকুরিতে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান। কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে নিজেদেরকে রাজাকার দাবি করার বিষয়ে কথা বলতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক অধ্যাপক ইদ্রিস আলী। অধ্যাপক ইদ্রিস আলী, আপনাকে স্বাগত একাত্তরে। এই যে একদল শিক্ষার্থী কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে নিজেদেরকে রাজাকার বলছে, এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? এবং এখন এই আন্দোলনের নেপথ্যে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের মদত দেখতে পাচ্ছেন কিনা? যে প্রজন্মটি স্বাধীনতার 53 বছর পরে এসে মুক্তিযুদ্ধের চর্চা করছে, মুক্তিযোদ্ধাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, এর প্রেক্ষাপট আমাদের ভাবতে হবে, দেখতে হবে। ইতিমধ্যে আমরা শুনেছি রাষ্ট্র সংস্কার, এই যে বিষয়গুলো একটা শ্রেণী বিভিন্ন সময়ে নিজেদেরকে বিকশিত করার চেষ্টা করে। আমাদের মনে রাখতে হবে এদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিল সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, দিনমজুর, এরা গিয়েছিল এবং তাদের ভিতর আমিও একজন ছিলাম। মুক্তিযুদ্ধে গিয়ে আমরা যখন গ্রামে যাই, গ্রামের মানুষের সাথে কথা বলি, 72 থেকে 75, তারপরে এটা ছিল সরকার, এরপরে যে 27 বছর স্বাধীনতার পর 1314 দিনের পর যে সরকার এসেছিল তারা 27 বছর ঘুরিয়ে ক্ষমতায় ছিল। তখন মুক্তিযোদ্ধারা ডাস্টবিনের খাবার খেয়েছে, তখন মুক্তিযোদ্ধার কোনো শব্দ ছিল না, আমরা এটা উচ্চারণ করতে পারিনি। আমি নিজেও 5 বার BCS পরীক্ষা দিয়ে এই কোটায় এসেছিলাম, কিন্তু আমার সাথে আর কেউ ছিল না। আজকে যখন মেধার প্রশ্ন আসে, প্রথম মেধা হলো বঙ্গবন্ধুর 72 সালের কথা আছে যে যারা মরতে জানে তাদের মারা যায় না। মুক্তিযোদ্ধারা মরে প্রমাণ করেছে, তাদের প্রজন্ম প্রমাণ করেছে যে তারা এ দেশের সাথেই থাকে, সাথেই আছে। আজ যারা অধ্যাপক ইদ্রিস আলী, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবার আপনার কাছে আমরা ফিরব। আন্দোলনের সবশেষ খবরাখবর নিয়ে মহিমিজান আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। এরই মধ্যে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা ও গবেষক অধ্যাপক ইদ্রিস আলী। তার সঙ্গে আমরা কথা বলছিলাম কোটা নিয়ে আন্দোলন করতে গিয়ে নিজেদের রাজাকার দাবি করার বিষয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। অধ্যাপক ইদ্রিস আলী, আপনি যেমনটি বলছিলেন, আমরা যদি একটু পিছনের দিকে ফিরে যাই, 72 সালের পরে 75-এর 15ই আগস্ট পর্যন্ত কতিপয় মুক্তিযোদ্ধার চাকরি হয়েছিল। 75-এর 15ই আগস্টের পর থেকে দীর্ঘ 27 বছর, 96 থেকে 2001 বাদ দিলে
27 বছর কিন্তু মুক্তিযোদ্ধারা আহাজারি করেছে, ডাস্টবিনের খাবার খেয়েছে, ট্রেন স্টেশন থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরেও ফেলা হয়েছে, রিক্সা টেনেছে রাজাকারদের। এই যে রাজাকারদের প্রবৃত্তিটা ঘটেছিল ধাপে ধাপে, তিলে তিলে, ধীরে ধীরে। এর জন্য বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন 72 সালে, এবং 6 দফা আন্দোলন সময় একটা কথা বলেছিলেন, যাদের এদের এই স্বাধীনতা চক্রান্তকারীদের 10টা মুখ, এদের বৃত্ত প্রচুর, এদের 100টা গলা, এবং এরা সব সময় দেশের বিপক্ষে কথা বলে, দেশ নিয়ে এরা ভাবে না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে স্বাধীনতার 53 বছর পরে এসে যদি কেউ বলে আমরা সবাই রাজাকার, তার এদেশে থাকার অধিকার আর থাকে না। দুর্ভাগ্যজনক হলো যে আমাদের যারা ইন্টেলেকচুয়াল বলি, আমাদের যারা মিডিয়া বিভিন্ন কিছুতে একেবারে নিজেকে উজাড় করে রাখেন, তাদের সাথে মুক্তিযুদ্ধের সম্পর্ক কতটুকু। এবং গ্রামে গঞ্জে যখন নিরীহ মুক্তিযোদ্ধারা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে 88 সালে BCS পরীক্ষা দিই, আমাকে প্রিলিমিনারি টেস্ট দিতে হয়েছে, লিখিত পরীক্ষা দিতে হয়েছে, মনস্তাত্ত্বিক পরীক্ষা দিতে হয়েছে, স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার পরে ভাইভাতে গিয়ে আমাকে বাছাই করা হয়েছে, এবং এই কোটায় যাওয়ার কারণে আমার প্রমোশন সবার শেষে হয়েছে। 5টি বৎসর আমাকে এই ধান্দায় থাকতে হয়েছে বয়স বেশি হওয়ার কারণে। প্রশ্ন হচ্ছে, যে প্রজন্ম বেড়ে উঠছে স্বাধীনতার স্বপ্ন দেখবে, আমরা যখন কোনো কোনো রাজনৈতিক দল থেকে বলি রাজাকার পুত্ররা আমার দল এই দল করলে আমাদের কোনো আপত্তি নেই, এইখান থেকে তারা উস্কানি পেয়েছে, উস্কানি পায়, এবং এরা রাজনীতি নির্লিপ্ত, এরা মুক্তিযুদ্ধের চেতনা নির্লিপ্ত, এবং এরা যে কোনোভাবে এই রাষ্ট্রকে একটা সংকটের সৃষ্টি করাতে চায়। যেমন মিলার কিংবা কিলার জাতীয় লোকজনগুলো বলে না, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি বাংলাদেশের অবস্থাকে, তারা নিজেদের কাপড় খুলে যায়, তারা কোনো কথা বলে না, কিংবা তারা ওই দিকে কথা রাখে না। মুক্তিযুদ্ধ এদেশে হয়েছিল, আমি মুক্তিযোদ্ধা, আমার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো আমি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি, এটার সাথে কোনো প্রকার তুলনা হয় না, কোনো কিছুর না। আজ যারা পাকিস্তান ফেরত ছিল 25,000 60,000 ছিল তখনকার রাজাকার আলবদর আল শামস, এদের বংশধরকে আমরা দিনে দিনে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বৃদ্ধি হওয়ার, বড় হওয়ার এবং রাজনৈতিকভাবে নির্লিপ্ত হওয়ার সুযোগ আমরা দিয়েছি। স্বাধীনতার সপক্ষের চেতনা ধারণ করার সুযোগ আমরা না ধারণ করার সুযোগ আমরা দিয়েছি। যারা 9 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে নির্লিপ্ত ছিল তাদের আমরা বিভিন্ন পদক পদবিতে ভূষিত করেছি। এদের উস্কানি, রাষ্ট্র যারা মেরামত করবে তাদের উস্কানি, সব কিছু মিলিয়ে শেখ হাসিনার সরকারকে অস্থিতিশীল করার জন্য যে প্রক্রিয়াটা, একজন নুরু নামের একজন অখ্যাত ব্যক্তিকেও যারা ভোট দিয়ে ভিপি বানায়, তাদের চেতনা। অধ্যাপক ইদ্রিস আলী, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে কথাগুলো বলবার জন্যে।